আজ 27শে মার্চ। তো এখন বাজে 11:30। তো আজকে একটা নতুন ব্লগ করতে বেরোলাম। আমি এখন দাঁড়িয়ে আছি গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। তো আমি এখন যাব পার্ক স্ট্রিটে। তো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি ওইটার ব্লগ আজকে করবো, এবং টোটাল ইতিহাস, এবং যারা কলকাতাকে ভালোবাসেন, কলকাতার পুরনোকে জানার যাদের ইচ্ছা আছে, কলকাতার ইতিহাসকে জানার ইচ্ছা আছে, প্লিজ ব্লগটার সাথে থাকুন, ভালো লাগবে আশা করছি। এবং টোটাল ডিটেলস আমি এই ব্লগে বলবো, ব্লগের সাথে থাকুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পার্ক স্ট্রিটে, তো এখান থেকে অ্যাকচুয়ালি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি যেতে কিছুটা হাঁটতে হবে। এখন প্রায় 12টা বাজে। তো যাই, এখান থেকে বেরিয়ে তারপর দেখি হেঁটে যেতে হবে অনেকটা। পার্ক স্ট্রিট থেকে 3 নম্বর গেট দিয়ে বেরোবেন। বেরিয়ে এই যে গলিটা এদিকে চলে গেছে, এই গলিটা দিয়ে মোটামুটি কিছুটা গিয়ে ডান দিকে যেতে হবে, প্রায় 12-13 মিনিট হাঁটতে হবে। তারপর এখান থেকে কিছুটা হেঁটেই যেতে হবে। তো চলুন, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। যে কোনো জিনিসের সাউথ থাকলে অবশ্যই নর্থ থাকবে। সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। তো এখানে যখন সাউথ সিমেট্রি বলছে, নিশ্চয়ই নর্থ সিমেট্রিও ছিল। তো টোটাল এই তল্লাটে ছিল বলতে আগে ছিল, এই মুহূর্তে নর্থ সিমেট্রি আর নেই। আর এই তল্লাটে আরও 3টে, মানে আরও টোটাল 4টে সমাধি এই পার্ক চত্বরে ছিল। এগুলো সবের ইতিহাস আমি বলবো। তো ব্লগটার সঙ্গে অবশ্যই থাকবেন, চেষ্টা করবো ডিটেলসটা বলার। কোথায় গেল আরও 3টি গোরস্থান? এই গল্প শুরু করতে গেলে শুরু করতে হবে কলকাতায় সাহেবদের আগমনের সময় থেকে। যে কোনো জায়গায় যখন নতুন কোনো কমিউনিটি এসে বসবাস শুরু করে, তখন তাদের দুটো জিনিসের প্রয়োজন হয়। একটু হলো পুজো করার একটি জায়গা, আরেকটি হলো মৃতদেহ সৎকারের একটি জায়গা। বাঙালি হিন্দু যদি নতুন কোনো জায়গায় বসবাস শুরু করে, তাদের লাগবে মন্দির ও শ্মশান। তেমনি সাহেবদের দরকার ছিল গির্জা আর গোরস্থান। গির্জা তারা তৈরি করেছিল আজকে যেখানে রাইটার্স বিল্ডিং, সেইখানে। সেই গির্জা, এর নাম ছিল সেন্ট অ্যানস চার্চ। 1756 সালে বাংলার নবাব সিরাজদৌল্লা যখন কলকাতা আক্রমণ করেন, তখন লাল দিঘিতে যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে এই গির্জা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু গোরস্থান কোথায় ছিল? 1756 সালের একটি ম্যাপ দেখলে বোঝা যায়, সাহেবপাড়ার মাঝখানে ছিল গ্রেট ট্যাঙ্ক, মানে আজকে লাল দিঘি। লাল দিঘির উত্তরে রয়েছে সেন্ট অ্যানস চার্চ, অর্থাৎ রাইটার্স বিল্ডিং। রাইটার্সের পশ্চিমে রয়েছে পুরনো ফোর্ট উইলিয়াম, যেখানে আজকের জিপিও। সেখান থেকে আমরা যদি দক্ষিণের দিকে যাই, সেখানে একটা খাল ছিল। এইখানেই রয়েছে আজকের কিরণ শঙ্কর রায় রোড, এবং এই খালের উত্তর দিকে রয়েছে ব্যারিয়াল গ্রাউন্ড। এটাই ছিল কলকাতার প্রথম সাহেবদের গোরস্থান। 1767 সালে নাগাদ এই গোরস্থান বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই গোরস্থানেই রয়েছে সেন্ট জন চার্চ। এখনো আপনি যদি সেন্ট জন চার্চের ভেতরে যান, দেখবেন এক কোণে এখনো আছে জব চার্নকের সমাধি। আর এই জব চার্নকের সমাধিকে ঘিরে মাটিতে রাখা আছে অনেক বিশিষ্ট মানুষের সমাধির ফলকগুলো। এছাড়াও এখানে এখনো রাখা রয়েছে লর্ড ব্রেবনের সমাধি। 1767-তে এই গোরস্থান বন্ধ করার প্রধান কারণ ছিল এই গোরস্থান ভরেও গেছিল। তাছাড়া আরও একটা কারণ হলো, তখনকার সাহেবপাড়া গড়ে উঠেছিল এই এলাকাতেই। যে সময়ের কথা হচ্ছে, তখন না ছিল পেনিসিলিনের মতন ওষুধ, না ছিল ট্রপিক্যাল ডিজিজ সম্বন্ধে জ্ঞান। কলকাতার গড়পড়তা সাহেবরা 35 বছর পর্যন্ত ইনি বাঁচতেন। জনবসতির মধ্যখানে একটা গোরস্থান, আর রোজ কারোর না কারোর লাশ নিয়ে প্রসেসর নিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই দৃশ্য দেখতে হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভয় ছিল আর কেউ ইংল্যান্ড থেকে এখানে কাজের জন্য আসবেন না। ঠিক করা হলো শহরের বাইরে তৈরি করা হবে একটি নতুন গোরস্থান। কলকাতা শহর তখন এতটাই ছোট ছিল যে শহরের বাইরে এই জায়গাটি হলো আজকের পার্ক স্ট্রিট। কলকাতার ইতিহাসবিদদের মতে পার্ক স্ট্রিট অঞ্চলে হারানো নাম ছিল বাদামতলা, কারণ এখানে নাকি অনেক আলমন্ড গাছ ছিল। পুরনো কলকাতার ম্যাপে যদি আমরা পার্ক স্ট্রিট মল্লিলবাজার মোড়টা দেখি, এখানে 4টি গোরস্থান দেখা যায়: সাউথ পার্ক স্ট্রিট, নর্থ পার্ক স্ট্রিট, মিশন গোরস্থান এবং ফ্রেঞ্চ গোরস্থান। এই 4টি গোরস্থানের জন্য পার্ক স্ট্রিটের নাম ছিল ব্যারিয়াল গ্রাউন্ড রোড। 1767 সালে তৈরি হয় সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান।
সাহেবপাড়া থেকে এটা এতটাই দূরে ছিল যে তখনকার পালকির বেয়ালারা এখানে আসার জন্য ডবল ভাড়া চাইতো। তখন ইংরেজদের প্রধান পাদ্রী বা চ্যাপলিন যিনি ছিলেন তাকেও সরকার মাসে 30 টাকা বেশি ভাড়া দিত, যাতে তিনি নিজের পালকি আর বেয়ারা রাখতে পারেন। পার্ক স্ট্রিট তখন ছিল জঙ্গল, ডাকাত আর বাঘে ভর্তি। পার্ক স্ট্রিট গোরস্থানে কাউকে কবর দিতে হলে মশাল জ্বালিয়ে কবর দেওয়া হতো, যাতে বাঘ কাছে না আসতে পারে। টেরিটি বাজার তৈরি করিয়েছিলেন এক ইটালিয়ান টাউন প্ল্যানার, যার নাম ছিল এডওয়ার্ড ট্যারেটা। চন্দননগরের এক ফরাসি মেয়ে অ্যাঞ্জেলিকা ডি ক্যারিয়ানকে তিনি বিয়ে করেন, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই অ্যাঞ্জেলিকা মারা যান 1796 সালে। যেহেতু অ্যাঞ্জেলিকা ক্যাথলিক ছিলেন, তাই তাকে প্রথমে কবর দেওয়া হয় বৈঠকখানার ক্যাথলিক গোরস্থানে, কিন্তু তার 2 বছর পর কিছু একটা ঝামেলা হওয়ায় পরে বৈঠকখানা গোরস্থান থেকে সরাতে হয় তার কবর। তখন ট্যারেটা পার্ক স্ট্রিটের মল্লিক বাজারের অঞ্চলে একটি ছোট্ট প্লট কেনেন নিজের স্ত্রীকে নতুন করে কবর দেওয়ার জন্য, এবং তারপর কলকাতার ক্যাথলিকদের এই গোরস্থানে ব্যবহার করতে দেন। এখানেও অনেক বিশিষ্ট মানুষের কবর দেওয়া হয়, কিন্তু যেহেতু এখানে প্রথম কবর ছিল ফরাসি অ্যাঞ্জেলিকার, তাই হয়তো এর নাম হয়ে গেছিল ফ্রেঞ্চ গোরস্থান। নর্থ পার্ক স্ট্রিট গোরস্থানের একটা ছবি আমরা খুঁজে পাই, যেটা ছিল সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানের ঠিক উল্টো দিকে। সাউথ পার্ক স্ট্রিট এর থেকে ছোট হলেও বেশ কিছু ইম্পর্টেন্ট মানুষের কবর এখানে ছিল। এখানে ছিল কোটিপতি ব্যবসায়ী জন পারমারের কবর, যাকে বলা হতো প্রিন্স অফ মার্চেন্ট। নর্থ পার্ক স্ট্রিট গোরস্থানের সাথে লাগোয়া ছিল মিশন সেমেট্রি। এখানে একটি বিরাট বড় নীল কবরের নিচে শায়িত ছিলেন জন জ্যাকেরাই কেরেন্ডার। তিনি ছিলেন কলকাতার প্রথম প্রোটেস্ট্যান্ট মিশনারি। তিনি ছিলেন সুইডেনের লোক। নর্থ কিন্তু এইসব গোরস্থান গেল কোথায়? স্বাধীনতার পরে ইংরেজ সরকার বলে যে সমস্ত সামরিক গোরস্থান ভারত জুড়ে রয়েছে তার রক্ষণাবেক্ষণের টাকা তারা দিতে পারে, কিন্তু এতক্ষণ যেসব গোরস্থানের কথা বললাম সেগুলো বেসিক্যালি সব প্রাইভেট। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতেন তাদের পরিবারের লোকজনের কবর, এর খরচ ইংরেজ সরকার বহন করতে পারবে না। এদিকে পার্ক স্ট্রিট তখন প্রাইম প্রপার্টি, এবং এই কবরস্থানগুলো ভুতুড়ে পোড়ো অবস্থায় পড়ে রয়েছে। 4টে গোরস্থান মেনটেন করার খরচা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে অসম্ভব। সিদ্ধান্ত নেওয়া হয় 4টের মধ্যে 3টি গোরস্থান বেচে দেওয়া হবে, এবং সেই টাকা দিয়ে মেনটেন করা হবে সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান, যেখানে উইলিয়াম জোন্স এবং ডিরোজিওর মতো মানুষের কবর রয়েছে। ফ্রেঞ্চ সেমেট্রির জায়গায় আজ রয়েছে এপিজে স্কুল। মিশন এবং নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির জায়গায় রয়েছে অ্যাসেম্বলি অফ গড চার্চ এবং মার্সি হসপিটাল। কিন্তু হারিয়ে যাওয়া গোরস্থানগুলোর কিছু স্মৃতি আপনি আজও দেখতে পাবেন। অ্যাঞ্জেলিকার কবরের ফলক আপনি আজ দেখতে পাবেন সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির ভিতরে। কিওনার্ডোর কবরের ফলক অ্যাসেম্বলি অফ গড চার্চের বেসমেন্টে গাঁথা রয়েছে, আর নর্থ পার্ক স্ট্রিটের একটি কবর আজও অক্ষত রয়েছে। এই হচ্ছে সেই কবর, রবার্টসনের পরিবারের। এই কবরটি বেঁচে যাওয়ার পিছনে প্রধান কারণ রবার্টসনের পরিবারের একাধিক মানুষ চাকরি করতেন কলকাতা পুলিশে, আর এই কবরটি ছিল একদম কোনায়। বাড়ি করতে গেলে এর ভাঙার প্রয়োজন ছিল না। পরিবারের 8 জনের কবর আজও এখানে রয়েছে। তো এই ছিল পার্ক স্ট্রিট আর মল্লিক বাজার চত্বরের হারানো গোরস্থানের ইতিহাস। আর যে গোরস্থানটি এখন অবধি রয়েছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, এর ইতিহাস এবং সম্পূর্ণ তথ্য আগামী ব্লগে বলবো। আর পার্ক স্ট্রিট মল্লিক বাজার চত্বরে আরেকটিও গোরস্থান রয়েছে লোয়ার সার্কুলার রোড সেমেট্রি, সেটারও কিছু ছবি দেখুন। লোয়ার সার্কুলার রোডে বর্তমান এজেসি বোর্ড রোডে অবস্থিত এই গোরস্থানটি 1840 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে ঔপনিবেশিক যুগের বহু সমাধি রয়েছে, যেমন বাংলার সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিকাশের 3জন পুরোধারের সমাধিও এখানে রয়েছে। সস্ত্রীক মাইকেল মধুসূদন দত্ত, বেথুন সাহেব এবং দীনবন্ধু অ্যান্ড্রুজের মতো মনীষী চিরনিদ্রায় স্মৃতি বহন করে চলেছে এই সমাধিক্ষেত্র। দীনবন্ধু অ্যান্ড্রুজ মারা যান 1940 খ্রিস্টাব্দে। জন্মগতভাবে একজন ইংরেজ হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে। বেথুন সাহেব মারা যান 1851 খ্রিস্টাব্দে। তিনি বাংলার নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মধুকবি মধুসূদন দত্তের মারা যান 1873 সালের 19শে জুন। কবির ইচ্ছা অনুযায়ী কবির সমাধির পাশেই রয়েছে কবির স্ত্রী হেনরিয়েটারের সমাধি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ব্লগ দেখতে হলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন।
পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।